এর আগে আমরা যেটা দেখেছি যে ভ্যালেন্স বন্ড থিওরি is insufficient to provide explanation or various or to explain the bonding in various transition metal compounds. তো সেই সীমাবদ্ধতার জন্য আমরা এর আগে যেটা বলেছিলাম যে আমাদের একটা নতুন থিওরির প্রয়োজন হয়ে পড়ল, যেটা এই জিনিসগুলোকে সাকসেসফুলি এক্সপ্লেন করতে পারবে। সো সেই লক্ষ্য থেকেই 1929-এ হ্যান্স বেথে যেটা প্রপোজ করলেন, দ্যাট ইজ ক্রিস্টাল ফিল্ড থিওরি। আজকে আমরা পড়ব হোয়াট ইজ ক্রিস্টাল ফিল্ড থিওরি, সেটাখানে কী বলা হচ্ছে, এবং সাবসিকুয়েন্টলি আমরা যেটা পড়বো যে কীভাবে ইউজিং দিস ক্রিস্টাল ফিল্ড থিওরি যে প্রবলেমগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারছিলাম না, যে জিনিসগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারছিলাম না, সেগুলো কীভাবে আমাদের হেল্প করলো এই প্রবলেমগুলো অ্যাড্রেস করার ব্যাপারে। সো ইট ইজ ডিউ টু হ্যান্স বেথে ইন 1929। সো কি বললেন উনি? যেটা প্রপোজ করলেন ইন ক্রিস্টাল ফিল্ড থিওরি, উনি যেটা প্রপোজ করলেন সেটা হচ্ছে দ্য ইন্টারাকশন between the metal and the ligand may be considered as interaction between two point charge. তার মানে যেটা দাঁড়ালো যে মেটাল এবং লিগ্যান্ড এই দুটোকেই উনি ধরছেন অ্যাজ এ পয়েন্ট চার্জ, এবং তাদের মধ্যে যে ইন্টারাকশনটা অপারেটিভ সেটা পিওরলি ইলেকট্রোস্ট্যাটিক ইন নেচার। তার মানে এখানে দেয়ার ইজ নো কোভ্যালেন্স। তার মানে আমরা মেটাল এবং লিগ্যান্ড এই দুটোকেই ধরছি পয়েন্ট চার্জ, interaction is 100% ionic, covalency absent. সো এইরকম একটা পয়েন্ট চার্জ মডেল প্রেডিক্ট করার ফলে সেটা কি করে আমাদের যে প্রবলেমগুলো সেগুলোকে কি করে অ্যাড্রেস করলে আমরা সেটা দেখি। তো তার আগে আমাদের যেটা বুঝে নিতে হবে যে এই পয়েন্ট চার্জ মডেল প্রেডিকশনের ফলে আমাদের অরবাইটালগুলো তাদের মধ্যে কোনো তাদের প্যাটার্ন মানে তাদের এনার্জি লেভেলের কোনো মডিফিকেশন আর অল্টারেশন হলো কিনা, বা সেটা কি করেই বা হলো। আচ্ছা, আমরা দেখে নিই যে আমাদের যে কমপ্লেক্সগুলো নিয়ে আমরা এর আগের দিন আলোচনা করছিলাম, দোজ আর মেনলি ট্রানজিশন মেটাল কমপ্লেক্স। এখন এই ট্রানজিশন মেটালের ক্ষেত্রে আমরা জানি যে ফর এ ট্রানজিশন মেটাল তার ভ্যালেন্সিয়ালে রয়েছে n-1 d অরবিটাল, ns অরবিটাল এবং np অরবিটাল। ns এবং np এটা আমরা s বা p ব্লক এলিমেন্টের ক্ষেত্রেও তার ভ্যালেন্সিয়ালে থাকে। এখানে ট্রানজিশন মেটাল হওয়ার কারণে বাড়তি যেটা সেটা হচ্ছে ওই n-1 d অরবিটাল, যেটা সেটাও ভ্যালেন্সিয়ালে ইনক্লুডেড। সো দেখা যাক যে এই অরবিটালগুলোর ফেট কি ইন দ্য লিগ্যান্ড ফিল্ড অর লিগ্যান্ড এনভায়রনমেন্ট।
আচ্ছা, এখানে আমরা একটু আগে দেখে নিই এই যে অরবিটালগুলো যেগুলো আমাদের আলোচনা আমরা করছি তাদের শেপ কীরকম, এবং সেগুলো যখন লিগ্যান্ডের সঙ্গে এই ধরনের ইন্টারাকশনে পার্টিসিপেট করবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে তাদের সিচুয়েশনটা, তাদের এনার্জি লেভেলের অর্ডারটা কি দাঁড়াবে। সো আমরা জানি যে এনএস, আমরা যদি এনএস এর কথা ভাবি তাহলে এনএস দ্যাট ইজ আ স্ফেরিক্যাল শেপ, এনএস অরবিটাল। এনপি, তার ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা পি এর ক্ষেত্রে তিনটে পি অরবিটাল আছে, পিএক্স, পিওয়াই এবং পিজেড। সো আমরা যদি এটাকে জেড অ্যাক্সিস বলি তাহলে এটা হচ্ছে পিজেড, যদি এটাকে এক্স বা ওয়াই অ্যাক্সিস বলি তাহলে এটা হচ্ছে পিএক্স। এটাকে পারপেন্ডিকুলার ওয়াই বলি তাহলে এটা হচ্ছে এনপি। সো এটার ছবির সঙ্গে আমরা অলরেডি পরিচিত। সো এবার আমরা দেখি যে n-1 ডি অরবিটাল যেগুলো তার চেহারাটা কিরকম। আচ্ছা, আমরা জানি যে 5টা ডি অরবিটাল, 5 ডি অরবিটাল, তারা হচ্ছে যথাক্রমে dz স্কোয়ার, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, dxz, dyz, dxy। এদের মধ্যে এই দুটো অরবিটাল, তাদের লোবগুলো প্রজেক্টেড অ্যালং দ্য অ্যাক্সিস, তার মানে এদেরকে আমরা বলছি অ্যালং অ্যাক্সিস অরবিটাল। আর এই ডিএক্সজেড, ওয়াইজেড এবং এক্সওয়াই, এদের যে লোবগুলো দে আর প্রজেক্টেড ইন বিটুইন দ্য অ্যাক্সিস, সো এগুলোকে আমরা বলছি ইন বিটুইন অ্যাক্সিস অরবিটাল। সো আমরা যদি ছবিটা আঁকি তাহলে এই চেহারাটা আমাদের কাছে একটু ক্লিয়ার হচ্ছে। আমি আমার আঁকার সুবিধের জন্য অনেক ক্ষেত্রে অ্যাক্সিসটা একটুখানি ডাইরেকশনটা বদলে নেব যাতে আমাদের আঁকতে সুবিধে হয়। যেমন এই ছবিতে আমরা এইটাকে জেড হিসেবে দেখাচ্ছি, সো this is dz square orbital. এখানে আবার একটু অ্যাক্সিসটা বদলে নিচ্ছি আঁকার সুবিধের জন্য, এটাকে বলছি এক্স এবং এটাকে ওয়াই। সো দিস ইজ dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল। আর এর পাশাপাশি আমরা যদি ডিএক্সওয়াইটা আঁকি তাহলে আমরা ওই অ্যালং অ্যাক্সিস এবং ইন বিটুইন অ্যাক্সিস বলতে কি বোঝাচ্ছি সেটা একটু ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যদি একইভাবে ডিএক্সওয়াইটা আঁকি তাহলে দেখব যদি এক্স অ্যাক্সিস হয় এবং এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে ডিএক্সওয়াইটা হচ্ছে এইরকম। সো ইট ইজ ডিএক্সওয়াই। তাহলে এই ছবিটা দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমরা এই দুটো অরবিটালকে অ্যালং অ্যাক্সিস অরবিটাল বলেছি এবং এই অরবিটালগুলোকে ইন বিটুইন অ্যাক্সিস অরবিটাল বলেছি। তার কারণ এখানে যে অরবিটালের লোবগুলো সেগুলো আইদার জেড বা এক্স বা ওয়াই বরাবর প্রজেক্টেড, হোয়ারাস এখানে কিন্তু অরবিটালের যে লোবগুলো সেগুলো কিন্তু কোনো অ্যাক্সিস বরাবর প্রজেক্ট নয়,
সেগুলো কিন্তু ইন বিটুইন দ্য অ্যাক্সিস বরাবর প্রজেক্টেড। সো এই জন্য আমরা এগুলোকে বলছি ইন বিটুইন অ্যাক্সিস অরবিটাল। সো আমরা যদি এই ডি এক্স জেড ওয়াই জেড এবং ডি এক্স ওয়াইটা একসঙ্গে দেখতে চাই তাহলে এরকমভাবে আমাদের দেখলে একটু সুবিধা হবে। সো লেট আস কনসিডার এ কিউব। So it is a cube. সো এই কিউবের আমরা তিনটে সাইড যদি আমরা বেছে নিই, সো একটা আমরা যদি ধরে নিই এইটা, সেকেন্ড যে আমরা কনসিডার করতে পারি সেটা হচ্ছে এইটা, এটা একটা সাইড। আর থার্ড যে সাইডটা আমরা কনসিডার করতে পারি সেটা হচ্ছে নিচেরটা। এই তিনটে। সো আমরা যদি অ্যাক্সিসগুলোকে স্পেসিফাই করি, যদি এইটা হয় এক্স অ্যাক্সিস, এটা যদি হয় ওয়াই অ্যাক্সিস, এবং এই অ্যাক্সিসটা যদি হয় জেড অ্যাক্সিস, তাহলে আমরা বলতে পারি যে এই যে প্লেনটা, যেখানে গ্রিন যে প্লেনটায় আর কি এইটা বরাবর যেটায় গ্রিন কালারের আঁকাটা রয়েছে, তাহলে সেটা হচ্ছে আমাদের ওয়াই জেড প্লেন। আর যেটা ব্ল্যাকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এক্স জেড প্লেন। আর যেটায় আমাদের রেডটা রয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে রেডটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি এক্স ওয়াই অরবিটাল, ব্ল্যাকটা হচ্ছে যেহেতু সেটা ডি এক্স জেড প্লেনে রয়েছে, সো ব্ল্যাকটা হচ্ছে ডি এক্স জেড অরবিটাল, এবং গ্রিনটা সেটা যেহেতু ওয়াই জেড প্লেনে রয়েছে, তো সেটা হচ্ছে ডি ওয়াই জেড। সো এই তিনটে অরবিটাল, এখানে যেটা লক্ষ্য করার বিষয় যে প্রত্যেকটা অরবিটালের যে লোবগুলো সেগুলো কোনোটাই কিন্তু
কোনো পার্টিকুলার অ্যাক্সিস বরাবর এক্স ওয়াই বা জেড অ্যাক্সিস বরাবর প্রজেক্টেড নয়, রাদার সেগুলো প্রজেক্টেড হয়ে রয়েছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস। সেই জন্য এই তিনটে অরবাইটালকে আমরা বলছি ইন বিটুইন অ্যাক্সিস অরবাইটাল, আর ডি জেড স্কোয়ার এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবাইটাল এইটাকে আমরা বলছি অ্যালং অ্যাক্সিস অরবাইটাল। এখন এবার দেখা যাক যে যখন লিগ্যান্ড ফিল্ডে মানে ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড এই অরবাইটালগুলোর চেহারা কি দাঁড়াচ্ছে। লেট আস কনসিডার সিচুয়েশন, আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি যখন একটা মেটাল এর সঙ্গে লিগ্যান্ডের প্র্যাকটিক্যালি কোনো ইন্টারাকশন নেই, তার মানে মেটাল এবং লিগ্যান্ড তার দ্য ইনফাইনাইট ডিস্টেন্সে রয়েছে, সেক্ষেত্রে লিগ্যান্ড অরবাইটালের কোনো এফেক্ট এসে মেটালের ওপর পড়ছে না। তো সেই রকম একটা সিচুয়েশনে আমি যদি মেটাল অরবাইটালের এনার্জি লেভেলগুলো আঁকি, তাহলে সেটা হচ্ছে এরকম যে একদম লোয়েস্ট এনার্জিতে থাকবে হচ্ছে 5টা ডি অরবাইটাল, so this is n-1 d orbital, তার চেয়ে হায়ার এনার্জিতে থাকবে ns অরবিটাল, তার চেয়ে হায়ার এনার্জিতে থাকবে np অরবিটাল। এবার তার মানে এটাকে আমরা বলছি ফিল্ড ফ্রি সিচুয়েশন, তার মানে যে সময় লিগ্যান্ড কোনো ফিল্ড ক্রিয়েট করেনি। এখান থেকে আমরা চলে আসি, এবার লিগ্যান্ড মেটালের দিকে অ্যাপ্রোচ করছে। এখন এই অ্যাপ্রোচের আউটকামটা কি ঘটছে, অ্যাপ্রোচ করার ফলে কি চেঞ্জ হচ্ছে না, আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেটাল অরবাইটালের সঙ্গে লিগ্যান্ড অরবাইটাল বা মেটাল ইলেকট্রনের সঙ্গে লিগ্যান্ড ইলেকট্রনের একটা রিপালশন তৈরি হচ্ছে, যেহেতু আমরা পয়েন্ট চার্জ মডেল হিসেবে এটাকে প্রেডিক্ট করেছি। সো এবং যেহেতু ইলেকট্রন দে আর নেগেটিভলি চার্জড, সো তার ফলে তাদের মধ্যে একটা রিপালশন ক্রিয়েটেড হবে, এবং রিপালশনের ফলে আমরা জানি যে রিপালশনের ফলে আমরা দেখতে পাবো যে এনার্জি অফ দ্য অরবাইটাল সেটা ইনক্রিজ করবে। তার মানে আমরা দেখতে পাবো যে যখন লিগ্যান্ড ধীরে ধীরে মেটালের দিকে অ্যাপ্রোচ করবে, তখন প্রত্যেকটা অরবাইটালের এনার্জি ইনক্রিজ করবে ডিউ টু রিপালশন বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড ইলেকট্রন। সো আমরা দেখতে পাবো এইরকম একটা সিচুয়েশন। So this is n-1d ns np। এই সিচুয়েশনটাকে আমরা বলছি আইসোট্রপিক ফিল্ড, তার কারণ এখানে একটা লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করছে তখন সেটা যেহেতু অনেকটা ডিস্টেন্সে রয়েছে, ফলত কমপ্লেক্সের শেপ কীরকম হবে বা তার স্ট্রাকচার কীরকম হবে সেটা তখনও পর্যন্ত ডিটারমাইন নয় বা বুঝতে পারে, মেটাল অ্যাটলিস্ট ফিল করতে পারছে না যে লিগ্যান্ড কোন দিক বরাবর অ্যাপ্রোচ করছে, বা এরকমভাবে আমরা ভাবতে পারি শুধুমাত্র সেখানে এমন একটা সিচুয়েশন যে মেটাল ইলেকট্রন বুঝতে পারছে যে একটা লিগ্যান্ড ইলেকট্রন ডেন্সিটি তার দিকে অ্যাপ্রোচ করছে, এবং তার ফলে তাদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স ডেভেলপ করেছে, এবং যার ফলে মেটাল ইলেকট্রনগুলো বা মেটাল অরবিটালগুলোর এনার্জি ইনক্রিজ করেছে উইথ রেসপেক্ট টু দ্য ফিল্ড ফ্রি সিচুয়েশন। এরপরে যেটা হবে যে কোনো একটা পার্টিকুলার জিওমেট্রি সেটা অ্যাডাপ্ট করবে। আমরা প্রথম ফর টাইম বিং আমরা যেটা ধরে নিই, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমরা অক্টাহেড্রাল ফিল্ডের কথা কনসিডার করছি, তার মানে মেটাল এবং লিগ্যান্ড একটা মিলে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করছে, ml6 টাইপের একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স ফর্ম হচ্ছে। এখন যখন ml6 টাইপের অক্টাহেড্রাল কমপ্লেক্স ফর্ম হচ্ছে তখন সিচুয়েশনটা হচ্ছে এরকম, আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এরকম ভাবে ভাবি তাহলে আমরা দেখতে পাবো এইরকম একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। এখন এই কমপ্লেক্সের দিকে যদি আমরা ভালো করে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছে সেগুলো কিন্তু আইদার এক্স অ্যাক্সিস বরাবর অর ওয়াই অ্যাক্সিস বরাবর
অর জেড অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে। তার মানে লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছে আইদার অ্যালং এক্স অর ওয়াই অর জেড। এখানে আমাদের আঁকার সুবিধের জন্য আমরা এরকম ভাবে এঁকেছি, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমরা এক্স বরাবর এরকম দেখালাম না কেন, আমাদের আঁকার সুবিধের জন্য আমরা এরকম ভাবে এঁকেছি জিনিসটা। মানে এখানে লিগ্যান্ডের অ্যাপ্রোচটা হচ্ছে অ্যালং এক্স অর অ্যালং ওয়াই অর অ্যালং জেড অ্যাক্সিস। সো তাহলে যেটা হবে, তার মানে এবার আমরা দেখতে পাবো আগে আইসোট্রপিক ফিল্ডে সবকটা অরবাইটাল তারা ইকুয়ালি এফেক্টেড হচ্ছিল, কিন্তু এখন ব্যাপারটা হয়তো আর সেরকম থাকবে না। সো কি হবে, এখন আমরা জানি যে এনপি তার মানে পিএক্স পিওয়াই এবং পিজেড অরবাইটাল দে আর প্রজেক্টেড অ্যালং এক্স ওয়াই অর জেড অ্যাক্সিস। তার ফলে যেহেতু লিগ্যান্ড তারাও এক্স ওয়াই এবং জেড বরাবর অ্যাপ্রোচ করছে, ফলত তিনটে পি অরবাইটালের সঙ্গে লিগ্যান্ড ইলেকট্রনের রিপালশন আরো ইনক্রিজ করবে যখন আইসোট্রপিক ফিল্ড থেকে একটা অক্টাহেড্রাল ফিল্ডে আমরা যখন এসে পৌঁছচ্ছি। তার কারণ সেক্ষেত্রে লিগ্যান্ড মেটালের আরো কাছাকাছি এসে গেছে এবং ইন্টারাকশন ওই এক্স ওয়াই বা জেড এই অরবাইটাল পিএক্স পিওয়াই বা পিজেড এই অরবাইটালগুলোর সঙ্গে ইন্টারাকশন আরো ইনক্রিজ করেছে। সো তিনটে পি অরবাইটালের এনার্জি আরো ইনক্রিজ করবে। So this is the fate of the np orbital. s orbital ns আমরা জানি সেটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। সো তার ফলে আমরা যেটা দেখতে পাবো যে সেটা যেহেতু লিগ্যান্ড যেদিক থেকে অ্যাপ্রোচ করুক না কেন সেটা একইভাবে এফেক্টেড হবে। সো যেহেতু লিগ্যান্ড আরো কাছাকাছি চলে এসছে মেটাল সেন্টারে, সো তার ফলে এনএস অরবাইটাল তারও এনার্জি ইনক্রিজ করবে। কিন্তু ডি অরবাইটালের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডি অরবাইটালের ক্ষেত্রে 5টা ডি অরবাইটালের মধ্যে 3টে অরবাইটাল ইন বিটুইন অ্যাক্সিস বরাবর প্রজেক্টেড আর 2টো অরবাইটাল অ্যালং অ্যাক্সিস বরাবর প্রজেক্টেড। সো ইট ইজ এক্সপেক্টেড যে যেগুলো অ্যালং অ্যাক্সিস বরাবর থাকবে, তার মানে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার অরবাইটাল, তাদের সঙ্গে লিগ্যান্ড ইলেকট্রনের রিপালশন অনেক বেশি হবে। তো তার ফলে আমরা যেটা দেখতে পাবো যে এইখানে এসে কিন্তু একটু ডিফারেন্স হয়ে গেল যে এনএস এবং এনপি যদিও তার ইকুয়ালি এফেক্টেড হচ্ছিল, n-1d তার যে 5টা অরবাইটাল তারা কিন্তু ইকুয়ালি এফেক্টেড হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে 2টো অরবাইটাল ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার তারা একরকম ভাবে এফেক্টেড হচ্ছে, আর ডি এক্স জেড ওয়াই জেড এবং এক্স ওয়াই তারা আরেক রকম ভাবে এফেক্টেড হচ্ছে। ফলত n-1d অরবাইটাল এই যে 5টা অরবাইটাল এরা কিন্তু 2টো সেট অফ অরবাইটালে স্প্লিট করে যাচ্ছে। সো নিচে থাকছে ডি এক্স জেড ওয়াই জেড এক্স ওয়াই, আর এনার্জেটিক্যালি ডিস্টেবিলাইজ হচ্ছে টি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এনার্জেটিক্যালি যার এনার্জি বেশি হচ্ছে সেটা হচ্ছে টি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং টি জেড স্কোয়ার। সো আমরা দেখছি যে এখানে কিন্তু 5টা ডি অরবাইটাল 2টো সেট অফ অরবাইটাল স্প্লিট করে গেছে। একটা হচ্ছে ট্রিপল ডিজেনারেট, যেখানে ডিজেনারেট মিন্স যারা সেম এনার্জি। সো এখানে 3টে অরবাইটাল এনার্জি সেম, সো দিস ইজ কল্ড এ ট্রিপল ডিজেনারেট সেট অফ অরবাইটাল এন্ড দিস ইজ এ ডাবল ডিজেনারেট সেট অফ অরবাইটাল। সো এইটা হচ্ছে ইন ক্রিস্টাল ফিল্ড, তার মানে যখন কমপ্লেক্স একটা ডেফিনিট স্টিরিওকেমিস্ট্রির কমপ্লেক্স ফর্ম হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কিন্তু এই ঘটনাটা কিন্তু যেখানে ডি অরবাইটাল নেই সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নেই। যেখানে শুধুমাত্র ভ্যালেন্সিয়ালে এনএস বা এনপি রয়েছে সেখানে দে আর অল ইকুয়ালি এফেক্টেড, ফলত এই ধরনের স্প্লিটিং এর কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ডি অরবাইটালের ক্ষেত্রে কিন্তু একটা স্প্লিটিং এর ঘটনা ঘটছে। সো দিস ইজ সামহাট ডিফারেন্ট, যেটা আমরা মেন গ্রুপ এলিমেন্টের ক্ষেত্রে দেখেছি। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে এখানে একটা স্প্লিটিং হচ্ছে এবং এই অরবাইটালগুলোর একটা নাম দেওয়া হচ্ছে। এখানে আমরা আপাতত ফর টাইম বিং এই নামগুলো একটু দেখে নিই। আমরা ট্রিপলি ডিজেনারেট হলে, ট্রিপলি ডিজেনারেট যদি কোনো অরবাইটাল হয় তাহলে তাকে আমরা জেনারেলি টি দিয়ে নামকরণ করি, রিপ্রেজেন্ট করি। ডাবলি ডিজেনারেট যদি কোনো অরবাইটাল হয়
তাহলে তাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি। আর সিঙ্গলি ডিজেনারেট যদি কোনো অরবিটাল হয় তাহলে তাকে আমরা এ বা বি দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন এখানে তো তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব না, এখানে তাহলে এটা যেহেতু ট্রিপলি ডিজেনারেট সেট, সো এটাকে আমরা বলছি টি টু জি। এটা যেহেতু ডাবল ডিজেনারেট সেট, এটাকে আমরা বলছি ই জি। এটা যেহেতু সিঙ্গল ডিজেনারেট সেট, সো এটাকে আমরা বলছি এ ওয়ান জি। আর এটা যেহেতু ট্রিপল ডিজেনারেট সেট, এটাকে আমরা বলছি টি ওয়ান ইউ। এবার এই জি বা ইউ এই নোটেশনটা কোথেকে আসছে না, আমরা আগেও দেখেছি যখন আমরা নেমো থিওরি পড়েছি, তখন সেখানে আমরা জেরার্ড আনজেরার্ড এই কনসেপ্ট আমরা ইউজ করেছিলাম। এখন সেই কনসেপ্টটা এখানেও অ্যাপ্লিকেবল। সো তার রেসপেক্টে আমরা এই জিনিসটা করছি। এখানে আমাদের যেহেতু ডি অরবিটাল, সেটা হচ্ছে জেরার্ড সিমেট্রি, সো তার ফলে সেখানে আমরা জি নোটেশন ইউজ করেছি। কিন্তু পি অরবিটাল এটা যেহেতু আনজেরার্ড সিমেট্রি, ফলে এখানে আমরা ইউ নোটেশন ইউজ করেছি। তবে একটা জিনিস এখানে খেয়াল রাখার বিষয়, এখানে আমরা যখন জেরার্ড বা আনজেরার্ড এটা যখন আমরা পড়ছি, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ওভারঅল কমপ্লেক্সের সিমেট্রি কনসিডার করছি, নট অরবিটাল সিমেট্রি স্পেসিফিক্যালি। এই জায়গাটা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে আপাতত ফর টাইম বিং, যেহেতু তোমরা সিমেট্রি নিয়ে খুব বেশি আলোচনা তোমাদের সঙ্গে হয়নি। সো কিন্তু আমরা এখানে ওভারঅল কমপ্লেক্সের সিমেট্রি আলোচনা কনসিডার করি, নট দ্য অরবিটাল সিমেট্রি স্পেসিফিক্যালি। সো এই যে জি বা ইউ এই নোটেশনটা কিন্তু ক্রিটিক্যালি বলতে গেলে নট ডিউ টু ডি অরবিটাল আর এস অরবিটাল আর পি অরবিটাল, বাট দ্য ওভারঅল কমপ্লেক্স সিমেট্রি। আমরা জানি যে অক্টাহেড্রাল কমপ্লেক্স, যেহেতু এখানে আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের কথা কনসিডার করেছি, অক্টাহেড্রাল কমপ্লেক্সের যেহেতু সেন্টার অফ ইনভার্সন আছে, সো তার রেসপেক্টে যেহেতু এটা সিমেট্রিক, তো সেই জন্য আমরা এখানে জি বা ইউ নোটেশনগুলো ইউজ করতে পেরেছি। তো সো এটা হচ্ছে তাহলে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে যা নোটেশন আছে। এখানে ওয়ান বা টু, এখানে আমরা টি টু ইউজ করেছি বা ওয়ান ইউজ করেছি, এখানে টি ওয়ান ইউ বা এ ওয়ান জি। সো এই যে ওয়ান বা টু, এটা আপাতত ফর টাইম বিং আমাদের বোঝার উপায় নেই, এটার জন্য আমাদের আরো কিছু জিনিস জানতে হবে যেটা এক্ষুনি আমাদের জানার উপায় নেই। সো আপাতত ফর টাইম বিং এটাকে আমাদের একটুখানি মনে রাখতে হবে যে কোথায় ওয়ান হচ্ছে বা কোথায় টু হচ্ছে। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ওভারঅল সিস্টেমের এনার্জি, মানে এর এখান থেকে এটা যতটা স্টেবিলাইজড, এটা কিন্তু ঠিক ততটাই ডিস্টেবিলাইজড। এখানে আরো একটা জিনিস বলা আছে, দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য T2G and EG, it is referred to as 10 dq or delta O. So the energy difference between T2G and EG is the ten dq or delta O. O means octahedral. O stands for octahedral, so it is delta value for octahedral complex. আচ্ছা, এখন এই 10 dq or delta এর মানে কি আমরা দেখবো। এই 10 dq ভ্যালুটা ইট মে হ্যাপেন যে এই T2G এবং EGর মধ্যে এনার্জি গ্যাপ সব জায়গায় সব কমপ্লেক্সের ক্ষেত্রে সমান থাকবে তা নয়, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই এই এনার্জি গ্যাপটাকে আমরা 10 dq or ডেল্টা ও বলে রিপ্রেজেন্ট করব। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 10 dq এর ভ্যালু বা ডেল্টা ওর ভ্যালু কিন্তু কমপ্লেক্স টু কমপ্লেক্স ভ্যারি করতে পারে। এনার্জি ডিফারেন্সটাকে যদি আমি সেন্টিমিটার ইনভার্সের রেসপেক্টে রিপ্রেজেন্ট করি, সো তাহলে সেক্ষেত্রে তার ভ্যালুটা আমরা বলতে পারি কোথাও 100 সেন্টিমিটার ইনভার্স, কোথাও 1000 সেন্টিমিটার ইনভার্স, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিন্তু
তাকে 10 ডিকিউ বলেই রিপ্রেজেন্ট করছি। 10 ডিকিউ এর ভ্যালুটা কমপ্লেক্স টু কমপ্লেক্স ভ্যারি করতে পারে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে T2G এবং ইজির মধ্যে এনার্জি ডিফারেন্সটাকে আমরা কিন্তু 10 ডিকিউ বা ডেল্টা ও হিসেবে রিপ্রেজেন্ট করছি। এবার হচ্ছে দেখা যাক যে এটা হচ্ছে ব্যারি সেন্টার, এটাকে আমরা বলছি ব্যারি সেন্টার। দ্যাট মিনস আইসোট্রপিক ফিল্ডের রেসপেক্টে যে এনার্জিটা, দ্যাট ইজ দ্য মিডল পয়েন্ট, সেটাকে আমরা বলছি ব্যারি সেন্টার। এই ব্যারি সেন্টারের রেসপেক্টে T2G সেট অফ অরবিটাল যতখানি স্টেবিলাইজড, ইজি সেট অফ অরবিটালও ঠিক কিন্তু ততখানি ডিস্টেবিলাইজড। আচ্ছা, আমি যদি ধরে নিই যে প্রত্যেকটা T2G সেট অফ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কতটা স্টেবিলাইজড এবং কতটা ডিস্টেবিলাইজড, সেটা আমি যদি ক্যালকুলেট করতে, তাহলে কি করে ক্যালকুলেট করবো? না, আমি ধরে নিচ্ছি T2G সেট অফ অরবিটাল, প্রত্যেকটা অরবিটাল এক্স পরিমাণে স্টেবিলাইজড, তার মানে দিস ইজ এক্স। আর ইজি সেট অফ অরবিটাল, প্রত্যেকটা অরবিটাল ওয়াই পরিমাণে ডিস্টেবিলাইজ। তাহলে তিনটে T2G সেট অফ অরবিটাল রয়েছে, তার মানে 3x, আর দুটো ইজি সেট অফ অরবিটাল হচ্ছে তার মানে 2y, তার মানে এটা হচ্ছে সরি ভুল করলাম একটু, এক্স পরিমাণ তিনটে অরবিটাল স্টেবিলাইজড এবং ওয়াই পরিমাণ দুটো অরবিটাল ডিস্টেবিলাইজ। তাহলে বলতে পারি আমরা যে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু হচ্ছে 10 ডিকিউ। আর এই তিনটে অরবিটালের নেট স্টেবিলাইজেশন যতটা, এই দুটো অরবিটালের নেট ডিস্টেবিলাইজেশন ততটা, তার মানে 3x ইজ ইকাল টু ওয়াই। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি এই দুটো ইকুয়েশন, তাহলে আমরা যেটা পাবো যে x ইজ ইকাল টু হচ্ছে 4 ডিকিউ আর y ইজ ইকাল টু 6 ডিকিউ। তার মানে আমরা যেটা বলতে পারি যে এক্স এর ভ্যালু হচ্ছে, এটাকে যেহেতু স্টেবিলাইজড ফলত আমরা মাইনাস চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করছি, -4 ডিকিউ। আর ওয়াই এর ভ্যালু সেটা যেহেতু ডিস্টেবিলাইজড, এটাকে আমরা বলছি +6 ডিকিউ। সো দেখা যাচ্ছে যে ব্যারি সেন্টার থেকে প্রত্যেকটা T2G সেট অফ অরবিটাল -4 ডিকিউ করে স্টেবিলাইজড এবং প্রত্যেকটি ইজি সেট অফ অরবিটাল +6 ডিকিউ করে ডিস্টেবিলাইজড। তাহলে তিনটে T2G সেট অফ অরবিটালের নেট স্টেবিলাইজেশন হচ্ছে -12 ডিকিউ, দুটো ইজি সেট অফ অরবিটালের নেট ডিস্টেবিলাইজেশন হচ্ছে +12 ডিকিউ। সো দে আর ইকুয়াল। আর আমি যদি T2G থেকে ইজি এই টোটাল এনার্জি গ্যাপটা ধরি, তাহলে -4 + 6, মানে টোটালটা আমি যদি এটা মাইনাস অর্থে স্টেবিলাইজড আর +6 অর্থে ডিস্টেবিলাইজড, তো টোটালটা আমি যদি গ্যাপটা ধরি তাহলে সেটা কিন্তু হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্সের সিচুয়েশন। আমরা এই একই রকম ভাবে, আচ্ছা আগে একটু ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে এবার আমরা দেখি। এবার যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের কথা কনসিডার করি, তাহলে সিচুয়েশনটা কিরকম হচ্ছে না, ধরা যাক প্রথমে আমরা D1 সিচুয়েশনের কথা কনসিডার করি। তাহলে আইসোট্রপিক ফিল্ডে 5টা ডি অরবিটাল, এনএস বাই এনপি যেহেতু কোনো স্প্লিটিং হয়নি, সো তার জন্য কোনো নেট এক্সট্রা স্টেবিলাইজেশন ডিস্টেবিলাইজেশন কিছু গেন হবে না। তো আমরা যদি শুধুমাত্র ডি অরবিটালের কথা কনসিডার করি এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ব্যাপারটা। তাহলে আমরা যদি D1 সিচুয়েশনের কথা কনসিডার করি, তাহলে এখানে একটা ইলেকট্রন ছিল যখন 5টা ডি অরবিটাল ডিজেনারেট ছিল। এখন যখন ক্রিস্টাল ফিল্ড, এটা হচ্ছে আইসোট্রপিক ফিল্ড, এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড। তাহলে এখানে আমরা জানি যে যখন আমরা ইলেকট্রন ফিল্ড আপ করবো, তখন লোয়ার এনার্জি অরবিটাল আগে ফিল আপ হবে আর হায়ার এনার্জি অরবিটাল পরে ফিল আপ হবে। সো তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন আমি এই ক্রিস্টাল ফিল্ড ইলেকট্রনটা ফিল আপ করবো, তখন সেটা অবভিয়াসলি T2G সেট অফ অরবিটালে যাবে। তাহলে এখানে এই আইসোট্রপিক ফিল্ড থেকে ক্রিস্টাল ফিল্ডে গেলে আমরা তাহলে যেটা দেখতে পাচ্ছি যে আইসোট্রপিক ফিল্ডে এই সিস্টেমটার যা এনার্জি ছিল,
তার থেকে ক্রিস্টাল ফিল্ডে এটা এই কমপ্লেক্সটা ওভারঅল কমপ্লেক্সটা 4 dq পরিমাণ এক্সট্রা স্টেবিলাইজেশন গেইন করবে। তাহলে এই যে এক্সট্রা স্টেবিলাইজেশনটুকু সেইটাকে আমরা বলছি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি অর সিএফএসি। সো হোয়াট ইজ সিএফএসি? সিএফএসি বলতে আমরা কি বোঝাচ্ছি? না, সিএফএসি বলতে আমরা বোঝাচ্ছি যে দ্য extent of stabilization gained by a complex on going from isotropic field to crystal field is called crystal field stabilization energy or সিএফএসি। তার মানে আইসোট্রপিক ফিল্ডের রেসপেক্টে ক্রিস্টাল ফিল্ডে যতখানি এক্সট্রা স্টেবিলিটি ওই কমপ্লেক্সটা গেইন করছে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই আইসোট্রপিক ফিল্ডে যখন ইলেকট্রনটা ছিল ডেফিনেটলি তার কিছু এনার্জি ছিল। আমরা যদি সেই এনার্জিটাকে আমরা যদি জিরো ধরে নিই তাহলে তার রেসপেক্টে আমরা ক্রিস্টাল ফিল্ডে কতটা স্টেবিলাইজেশন বেশি গেইন করলাম সেটাই কিন্তু আমার পরিমাপ সিএফএসি বা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। মানে ক্রিস্টাল ফিল্ড অ্যাটেন্ড করার জন্য সে কতটা এক্সট্রা স্টেবিলিটি পেল সেটাই কিন্তু আমাদের ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি অর সিএফএসি। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে এই ধরনের স্প্লিটিংটা হচ্ছে তার কারণ হিসেবে আমরা যদি উল্টোভাবে দেখি যে এই এক্সট্রা স্টেবিলিটিটুকুনি পাওয়াটাই তার উদ্দেশ্য ছিল, কারণ এই স্প্লিটিংটা হলে সে কিছুটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করতে পারবে এবং আমরা জানি সবসময় একটা কমপ্লেক্স ফর্ম হয় যেখানে সে এক্সট্রা স্টেবিলিটি গেইন করতে পারবে। সো তাহলে এই এক্সট্রা স্টেবিলিটিটুকুনি পেতে চাইছে বলেই এই স্প্লিটিংটা হচ্ছে। এটাও আমরা উল্টো দিক থেকে আমরা এইভাবে ব্যাপারটা ভাবতে পারি। সো তাহলে এটা হচ্ছে হোয়াট ইজ সিএফএসি। এবার আমরা যেটা দেখে নিই যে তাহলে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে তাহলে সিএফএসি কত হবে এবং তার করসপন্ডিং ইলেকট্রনিক কনফিগারেশন কত। আমরা তাহলে এখানে যেটা করে ফেলি সেটা হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক কনফিগারেশন, number of d electron, electronic configuration, এবং সিএফএসি। সো প্রথমে আমরা কনসিডার করছি যখন ডি ইলেকট্রন একটা মানে D1 সিচুয়েশন। তাহলে D1 সিচুয়েশনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়াবে T2G1 EG0 এবং করসপন্ডিং সিএফএসি হবে যেহেতু T2G অরবিটাল, প্রত্যেকটা T2G অরবিটাল 4dq করে স্টেবিলাইজ, সো করসপন্ডিং সিএফএসি হবে -4dq। এরপর আমরা আসি D2 সিচুয়েশনের ক্ষেত্রে, তাহলে সেখানে ইলেকট্রনিক কনফিগারেশন হবে T2G2 0. This is for octahedral complex.
সো এটা হবে -8 ডিগ্রি। D3 তার ক্ষেত্রে হবে T2G3 Eg0 তার ক্ষেত্রে হবে -12 ডিগ্রি। D4 এটা হবে T2G3 G1। স্টেবিলিটি হবে তিনটে রয়েছে T2G সেট অফ অরবিটাল, সো -12 ডিকিউ, আর একটা রয়েছে ইজি সেট অফ অরবিটাল, সো তার জন্য +6 ডিকিউ, তাহলে টোটাল মিলিয়ে -6 ডিকিউ। কিন্তু এখানে একজন আর্গু করতে পারে যে কেন এই ইলেকট্রনটা ইজি সেট অফ অরবিটালেই গেল। এটা তো এমন হতেই পারতো যে T2G তে টোটাল প্রত্যেকটা অরবিটালে আমরা জানি দুটো করে ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে, সো T2G তেই তো চতুর্থ ইলেকট্রনটাও আমরা অ্যাকোমোডেট করতে পারতাম। সো দেয়ার ইজ এ অল্টারনেটিভ পসিবিলিটি, দ্যাট ইজ alternative electronic configuration T2G4 Eg0। যদি সেটা হয়, সেই কনফিগারেশন যদি অ্যাচিভ করে কোনো সিস্টেম, তাহলে সেক্ষেত্রে এনার্জি স্টেবিলাইজেশন এনার্জি কি দাঁড়াবে? সেক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে -16 ডিগ্রি। তাহলে একবার প্রশ্ন হচ্ছে যে কখন ইলেকট্রনিক কনফিগারেশন T2G3 Eg1 হবে আর কখন ইলেকট্রনিক কনফিগারেশন T2G4 Eg0 হবে। আমরা জানি আমাদের এনার্জি লেভেলটা হচ্ছে এইরকম ভাবে রয়েছে, এটা হচ্ছে T2G, এটা হচ্ছে Eg। তাহলে তিনটে ইলেকট্রন ফিল্ড আপ হওয়া অব্দি, যে প্রথমে তিনটে ইলেকট্রন লোয়ার এনার্জি অরবিটালে যাবে, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। প্রবলেমটা অ্যাপিয়ার করছে যখন আরও একটা চতুর্থ একটা ইলেকট্রন আসছে, তখন সেক্ষেত্রে সেই এক্সট্রা ইলেকট্রনটা T2G-তেও যেতে পারে, ইজিতেও যেতে পারে। তাহলে কখন T2G-তে যাবে, কখন ইজিতে যাবে, এটা কিসের ওপরে ডিপেন্ড করছে? এখানে আমরা যেটা দেখিনি, এখানে there is a competition between what? না, competition between two things. First, যদি আমরা T2G-তে আমরা চতুর্থ ইলেকট্রনটাকে প্লেস করি, দ্যাট মিনস ফোর্থ ইলেকট্রন ইন T2G সেট, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটা কিন্তু এক্সট্রা স্টেবিলিটি গেইন করছে। তার কারণ আমরা দেখেছি টোটাল স্টেবিলাইজেশন রেসপেক্টে এখানে -16 ডিগ্রি। তাহলে সে ইজিতে যেতে চাইবে কেন? কারণ ইজিতে গেলে স্টেবিলাইজেশন হচ্ছে -6 ডিগ্রি। কিন্তু আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে যদি ওই ইলেকট্রনটাকে আমরা T2G-তে, ফোর্থ ইলেকট্রনটাকে আমরা যদি T2G-তে প্লেস করতে চাই, দেন দেয়ার ইজ এ এক্সট্রা রিপালশন। রিপালশনটা কেন? না, একটা ইলেকট্রনকে আমাকে পেয়ার্ড আপ করতে হচ্ছে ইন দিস T2G সেট অফ অরবিটাল, চতুর্থ ইলেকট্রনটাকে। সো তার ফলে এই রিপালশন এনার্জিটা কতটা, তার উপর কিন্তু ডিপেন্ড করবে T2G-তে যাবে না ইজিতে যাবে। যদি দেখা যায় যে রিপালশনটা কম, তাহলে সেক্ষেত্রে আমরা T2G-তে, হ্যাঁ, কম্পিটিশনটা কিসের মধ্যে? একটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি T2G-তে গেলে তাকে এক্সট্রা রিপালশন ফিল করতে হচ্ছে, ইজিতে গেলে সেই রিপালশনটা নেই, কিন্তু ইজিতে গেলে একটা ডিস্টেবিলাইজেশন তার ক্ষেত্রে কিন্তু থাকছে। তার মানে এখানে দুটো কম্পিটিটিভ ফোর্স অ্যাক্ট করছে। একটা হচ্ছে T2G-তে গেলে এক্সট্রা স্টেবিলাইজেশন প্লাস এক্সট্রা রিপালশন, ইজিতে গেলে লেস স্টেবিলাইজেশন অ্যান্ড লেস রিপালশন। তাহলে আমাকে দেখতে হবে যে যদি এক্সটেন্ট অফ রিপালশনটা খুব বেশি হয়, তাহলে ইলেকট্রনটা এই যেটুকুনি ডিস্টেবিলাইজেশন সে গেন করলো ইজিতে গেলে, তার থেকে যদি রিপালশনটা আরও বেশি হয়, তাহলে ওই ইলেকট্রনটা ইজিতে থাকতে চাইবে। আর যদি দেখতে পাওয়া যায় যে এক্সটেন্ট অফ রিপালশনটা থেকে ইজিতে গেলে ডিস্টেবিলাইজেশন অনেক বেশি হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা T2G-তেই থাকতে চাইবে। তার মানে আমরা বলতে পারি দি রিপালশন greater than
ডিস্টেবিলাইজেশন হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন উড বি T2G3 G1। আর যদি রিপালশন লেস দেন ডিস্টেবিলাইজেশন হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন উড বি T2G4 G0। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি D4 সিচুয়েশন থেকে দুটো করে অল্টারনেটিভ পসিবিলিটি অ্যারাইজ করতে পারে। তাহলে কখন কোনটা হবে কি সিচুয়েশনে সেটা আমরা পরে দেখব, কিসের ওপর এই রিপালশন এবং ডিস্টেবিলাইজেশন ডিপেন্ড করবে। আপাতত আমরা দেখিনি যে দুটো টাইপের ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে প্রত্যেকটা মানে কি কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে এবং কোন ক্ষেত্রে স্টেবিলাইজেশন এনার্জিটা কতটা। যেখানে এইটার দুটো নাম রয়েছে, যখন এই সবকটা ইলেকট্রনকে আমরা লোয়ার এনার্জি T2G অরবিটালে আমরা পেয়ার্ড আপ করছি, T2G4 G0 ইলেকট্রনিক কনফিগারেশন যখন আমরা অ্যাচিভ করছি, সেই কনফিগারেশনটাকে আমরা বলছি লো স্পিন কনফিগারেশন। আর যখন আমরা এই T2G3 G1 টাইপের কনফিগারেশন আমরা পাচ্ছি, যেখানে রিপালশন বেশি হওয়ার কারণে ইলেকট্রনটা ইজি সেট অফ অরবিটালে চলে গেছে ডিস্টেবিলাইজেশনটাকে ইগনোর করে, সেই কনফিগারেশনটাকে আমরা বলছি হাই স্পিন কনফিগারেশন। তাহলে এইবার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিন্তু দুটো অল্টারনেটিভ পসিবিলিটি হতে পারে। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, তার মানে এই যে কনফিগারেশনগুলো এটাকে আমরা লো স্পিন নাম দিই, সরি এটাকে আমরা হাই স্পিন নাম দিই, আর এটাকে আমরা লো স্পিন নাম দিই। এক্ষেত্রে অবভিয়াসলি স্টেবিলাইজেশনের রেসপেক্টিভ এটা হচ্ছে ডিউ টু হাই স্পিন, এটা হচ্ছে ডিউ টু লো স্পিন। তাহলে আমাদের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রথম তিনটে সিচুয়েশনের ক্ষেত্রে D1 D2 এবং D3 তার ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি হাই স্পিন লো স্পিনের মধ্যে কোনো ডিফারেন্স নেই, তার কারণ সেখানে হাই স্পিন লো স্পিন বলার কোনো অর্থ হয় না, কারণ সেখানে যা ইলেকট্রন রয়েছে সেটা কখনোই তাকে কোনো রিপালশন ফিল করতে হচ্ছে না, এক্সট্রা রিপালশন, ফলত সে সবসময় T2G1 T2G2 T2G3 এই তিনটে কনফিগারেশনে সে অ্যাচিভ করবে। D4 সিচুয়েশন থেকে এই ধরনের দুটো আর কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। সো D5 এর ক্ষেত্রে যেটা হতে পারে, আমরা আগে হাই স্পিনগুলো লিখে ফেলি, তারপর আমরা লো স্পিনের দিকে যাব। T2G3 G2, সো CFSE হচ্ছে 0, তার কারণ T2G তিনটের T2G অরবিটালে তিনটে ইলেকট্রনের জন্য -12 TQ, EG অরবিটালে দুটো ইলেকট্রনের জন্য +12 TQ, সো ওভারঅল 0। D6 তার হচ্ছে T2G4 EG2, তার কারণ এই ক্ষেত্রে D6 এর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অরবিটালই একটা করে ইলেকট্রন ফিল্ড আপ হয়ে গেছে, T2G-তে তিনটে EG-তে দুটো, সো তারপরে ষষ্ঠ ইলেকট্রনটা T2G-তে আবার যেতে বাধ্য লোয়ার এনার্জিতে হওয়ার কারণে, কারণ সেখানে যেখানেই যাক না কেন তাকে কিন্তু রিপালশন ফিল করতেই হবে, দ্যাট ইজ কমন। সো এক্ষেত্রে হবে -4 ডিগ্রি। এরপরে আমরা আসি D7, তার ক্ষেত্রে হচ্ছে T2G5 EG2 -8 ডিগ্রি। তারপরে আমরা আসি D8 T2G6 EG2, এটা হচ্ছে again -12 ডিগ্রি। D9 T2G6 EG3 -6 ডিগ্রি, এবং D10 T2G6 EG4, so it is 0 again। এবার আমরা দেখে নিই যে লো স্পিনের ক্ষেত্রে সিচুয়েশনটা কি দাঁড়ায়। লো স্পিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে যেটা দেখব, এখানে D5 এর ক্ষেত্রে লো স্পিন কনফিগারেশন হতে গেলে T2G5 EG0, সো এনার্জি হচ্ছে -20 ডিগ্রি। এখানে হচ্ছে T2G6 EG0 -24 ডিগ্রি।
এখানে হচ্ছে T2G6 G1। সো এখানে হচ্ছে 424 মাইনাস 18। একটু খেয়াল করে দেখো, ফর D8 D9 D10 এখানে তুমি লো স্পিন হাই স্পিন যেভাবেই সাজাও না কেন ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু সেম হবে। তার কারণ T2G অলরেডি ফিল্ড আপ, T2G6 হয়ে গেছে, সো সেখানে আর কোনোভাবেই তুমি ইলেকট্রন নিয়ে যেতে পারবে না। সো এর পরের ইলেকট্রনটা কিন্তু T2EG-তেই যেতে হবে, এবং কনফিগারেশনটা যদি এইভাবে সাজাও তাহলে কিন্তু T2G6 EG2 হচ্ছে। দ্য সেম ইজ ট্রু ফর D9 অ্যান্ড D10। তার মানে লো স্পিন হাই স্পিনের কেসটা অ্যারাইজ করছে কেবলমাত্র এই চারটের ক্ষেত্রে, D4 D5 D6 এবং D7। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি সিম্পলি সিএফএসি এর দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের সবসময় তাহলে মনে হচ্ছে দেখে যে অ্যাজ ইফ এইটার থেকে এটাই বেশি স্টেবিলাইজেশন, কিন্তু তা তো নয়, কারণ আমরা দেখেছি পেয়ারিং এর একটা ব্যাপার আছে। তাহলে আমাদের ডেফিনেটলি এই টোটাল এনার্জির ক্যালকুলেশনের মধ্যেই পেয়ারিং এরটাও ইনক্লুড করা উচিত। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু একটা ইলেকট্রনকে আমরা লো স্পিন থেকে হাই স্পিনে দিতে গেলে একটা ইলেকট্রনকে জোর করে পেয়ার আপ করি, তাহলে এখানে প্লাস পি হবে, এখানে প্লাস 2p হবে, এখানে প্লাস 3p হবে, এখানে প্লাস এগেন পি হবে। তার কারণ এখানে T2G5 EG2 ছিল, এখানে T2G6 EG1 হচ্ছে। এখানে একটা প্রশ্ন চলে আসে, সেই প্রশ্নটা সলভ করে আমরা সত্যি দেখি যে পি এই যে ভ্যালুগুলো আমরা বলেছি সত্যি এটা এরকম হচ্ছে কিনা বা হওয়া উচিত কিনা। আমরা প্রথমে T2G5 EG1 এই কনফিগারেশনটা দেখুন। আমরা D5 সিস্টেমের কথা কনসিডার করছি। হাই স্পিনে কনফিগারেশন হচ্ছে T2G3 EG2, লো স্পিন T2G5 0। আচ্ছা, সো এখানে আচ্ছা, সো এখানে আমাদের কনসিডার যেটা করতে হবে যে আমরা যে টোটাল এনার্জি আমরা যেটা বলেছি যে আমরা আগে লিখেছি -20T³ প্লাস 2p, সত্যি সেটা সেই রকম হচ্ছে কিনা বা কি হওয়া উচিত। তাহলে আমরা যদি অক্টাহেড্রাল ফিল্ডের কথা কনসিডার করি, তার মানে আমরা দেখছি যে অক্টাহেড্রাল ফিল্ডে ফিল্ড ফ্রি সিচুয়েশন থেকে অক্টাহেড্রাল ফিল্ডে আসতে দুটো ইলেকট্রনকে পেয়ার্ড আপ করতে হয়েছে। সো তার মানে এখানে জোর করে দুটো ইলেকট্রনকে যেহেতু পেয়ার্ড আপ করতে হবে, মানে দুটো ইলেকট্রনকে পেয়ার্ড আপ করার জন্য যে এনার্জি আমাদের লাগছে সেটা আমাকে প্রোভাইড করতে হচ্ছে। তার মানে এখানে আমরা যেটা দেখিয়েছি দ্যাট ইজ নেট স্টেবিলাইজেশন -20T³ প্লাস 2p, তার মানে ঠিক, দ্যাট ইজ কারেক্ট, যেহেতু দুটো ইলেকট্রনকে আমাদের পেয়ার্ড আপ করতে হচ্ছে। কিন্তু D6 এর ক্ষেত্রে সিচুয়েশনটা আমরা যদি দেখি তাহলে ব্যাপারটা আর এরকম দাঁড়াচ্ছে না। D6 ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে আমরা হাই স্পিনে লিখেছিলাম হচ্ছে T2G4 EG2, লো স্পিনের ক্ষেত্রে T2G6 EG0। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি যদি অবভিয়াসলি আগেরটা আমরা লো স্পিন কনফিগারেশনের কথা কনসিডার করছি, নট হাই স্পিন। সো এখানে যদি আমরা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 6টা ইলেকট্রন মানে হচ্ছে এইরকম একটা সিচুয়েশন, এখানে মানে হচ্ছে এরকম একটা সিচুয়েশন। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইসোট্রপিক ফিল্ড থেকে ক্রিস্টাল ফিল্ডে এলে আমায় কিন্তু বাড়তি এক্সট্রা দুটো ইলেকট্রনকে পেয়ার্ড আপ করতে হচ্ছে, নট 3 ইলেকট্রন। তা আমরা যখন সিএফএসি ডিফাইন করেছি তখন আমরা বলেছি যে আইসোট্রপিক ফিল্ড থেকে ক্রিস্টাল ফিল্ডে এলে যতটা এক্সট্রা নেট স্টেবিলাইজেশন
সেটাকে আমরা বলছি সিএফএসির মান। তাহলে যেহেতু আমাকে দুটো ইলেকট্রন বাড়তি পেয়ার আপ করতে হচ্ছে, তার মানে এখানে কিন্তু আমাকে পেয়ারিং এনার্জি যেটা করতে হবে সেটা কিন্তু +2p করতে হবে। তার কারণ এখানে হচ্ছে তাহলে এনার্জি হচ্ছে -24 dq +2p, নট -24 dq +3p। তার কারণ এখানে কিন্তু অলরেডি একটা পেয়ারিং এনার্জিকে আমরা কিন্তু কনসিডার করে ফেলেছি। আইসোট্রপিক ফিল্ডেই ওই ইলেকট্রনটা অলরেডি পেয়ার্ড আপ কন্ডিশনে ছিল। ক্রিস্টাল ফিল্ডে গিয়ে বাড়তি কিন্তু আমাকে দুটো ইলেকট্রনকে পেয়ার্ড আপ করতে হচ্ছে, নট 3 ইলেকট্রন। তো সেই জন্য আমাদের কিন্তু এইটার যখন এনার্জি ক্যালকুলেশন আমরা করবো তখন কিন্তু আমরা -24 dq +3p করবো না, রাদার -24 dq +2p করবো। সো এইখানে যেটা আমরা লিখেছিলাম ইট ইজ নট কারেক্ট, এটা হচ্ছে 2p। তাহলে যতগুলো এক্সট্রা ইলেকট্রনকে আইসোট্রপিক ফিল্ডে আমরা পেয়ার্ড আপ করছি সেইটা কিন্তু আমাদের সিএফএসি পরিমাণ। তো এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো এইটা আমরা পরে দেখব যখন এই হাই স্পিন লো স্পিন এইটা নিয়ে আরেকটু আমরা ডিসকাস করব পরের দিন। সেখানে আমরা দেখব যে থার্মোডাইনামিক্যালিও এটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল, যে এখানে +3p লিখলে সেখানে কিন্তু থার্মোডাইনামিক্যালিও ব্যাপারটা একটু ভুল জায়গায় পৌঁছয়। তারপরেরটা ক্ষেত্রে D7 এর ক্ষেত্রে আমরা যেটা লিখেছিলাম দ্যাট ইজ কারেক্ট, সেখানে আমাদের একটা এক্সট্রা ইলেকট্রনকে পেয়ার আপ করতে হচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই +p হবে। সো তার ফলে এইভাবে আমরা সিএফএসি বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেট করতে পারবো। সো আমরা এই হাই স্পিন লো স্পিন দুটো সিচুয়েশন আমরা দেখলাম, এবং তার করসপন্ডিং বিভিন্ন ক্ষেত্রে সিএফএসি ভ্যালু কত দাঁড়াবে আমরা সেটাও দেখলাম। আমরা এর পরের দিন যেটা দেখব যে তাহলে এখানে একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে কখন তাহলে একটা কমপ্লেক্স হাই স্পিন হবে, কখন একটা কমপ্লেক্স লো স্পিন হবে, বা কেন হাই স্পিন হবে, মানে কি কন্ডিশন হাই স্পিন হবে বা কি কন্ডিশন লো স্পিন হবে। সেই কন্ডিশন, যে কন্ডিশনগুলো কথা আমরা বলবো, হঠাৎ করে সেই কন্ডিশনে কেন একটা কমপ্লেক্স হাই স্পিন বা লো স্পিন অ্যাচিভ করবো। তো সেই জায়গাটা থেকে আমরা পরের দিন শুরু করব, অ্যাজ ওয়েল অ্যাজ অক্টাহেড্রাল ছাড়া অন্য যে জিওমেট্রিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে স্প্লিটিং প্যাটার্ন কীরকম হবে, তাদের ক্ষেত্রে সিএফএসির ভ্যালুগুলোই বা কী দাঁড়াবে সেটা আমরা পরের দিন আলোচনা করব। আজকে আমাদের এইটুকুনি, আজকে আমরা এখানেই শেষ করব। শুধু একটাই যেটা জিনিস বলার সেটা হচ্ছে রেফারেন্সেস। আমি আজকে বা আগের দিন যে অংশগুলো পড়িয়েছি সেগুলো তোমরা প্রাইমারিলি আমাদের যে হুই কিটারের বইটা আছে সেইটা থেকে পড়তে পারো। এছাড়া মিসলাট্টারের যে বইটা সেটা থেকেও পড়তে পারো। মেইনলি আমি এই দুটো বই ফলো করে পড়াবো। এছাড়াও তোমরা যদি মনে করো তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের যে কমন টেক্সট বুকগুলো যেমন আরপি সরকার, বেকে দাস, সেই বইগুলো থেকেও পড়তে পারো। সো দিস ইজ আজকের মতো এইটুকুনি। পরের দিন আমরা এরপর থেকে শুরু করব।